ফিলিস্তিন ইস্যুতে ঢাকার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত। জাতিসংঘ অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় 5 দেশের পূর্ণ সমর্থন। নরসিংদীতে ধর্ষণ হত্যার প্রধান আসামি নুরা গ্রেফতার, ইউনিয়ন বিএনপির নেতা আলী দল থেকে বহিষ্কার। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামাত বিএনপি। ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনে বগুড়া যাবেন প্রধানমন্ত্রী। নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এবং পাক আফগান পাল্টাপাল্টি হামলায় প্রায় 350 সেনা নিহত, আহত 4 শতাধিক। যুদ্ধবন্ধের আহ্বান জাতিসংঘ, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান 5 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে। ডক্টর খলিলুর রহমান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারিজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাক্লিভা কায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভার্সেন এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদুয়ের সঙ্গে আলাদা বৈঠক করেন। এতে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনকে প্রশংসা করে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. We have assembled at a critical moment to express our unwavering solidarity with the oppressed people of Palestine in the face of yet another unilateral and unlawful measure by the Israeli authorities. নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার প্রধান আসামি নুরাকে গাজীপুর থেকে এবং আরেক আসামি আলীকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে এই মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়, তবে মূল অভিযুক্ত নুরা ধরাছোঁয়ার বাইরে ছিল। এছাড়া এই ঘটনায় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আহমদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গেল বৃহস্পতিবার বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে জেলার মহিষাসুরা ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিতে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে, এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন, 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছি। ঢাকায় 6 বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে 15 বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে স্কুল ছাত্রীকে হত্যা। এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। শুক্রবার বেলা 11টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শফিকুর রহমান অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে 10 মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে জুমার নামাজের আগে কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে বলে জানিয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। নাজমুল ইসলামের প্রতিবেদন। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী 10 মার্চ সেখানে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর। শুক্রবার মহাস্থানগড় এলাকায় জুমার নামাজের আগে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। কিন্তু আমাদের বগুড়ার প্রিয় সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়াবাসীকে ছেড়ে যাবেন বা ছেড়ে গেছেন এরকম ঘোষণা কিন্তু উনি দেননি। এবং আপনারা খেয়াল করবেন উনি আসন রেখেছেন গুলশানে, কিন্তু ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম উদ্বোধন করতে আসছেন বগুড়া 10 তারিখে।
এতে তো প্রমাণিত হয় যে উনি বগুড়ার মানুষকে মনে রেখেছেন, বগুড়ার মানুষকে উনি ভালোবাসেন এবং বগুড়ার মানুষের পাশে আছেন। এদিকে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে একথা জানান তিনি। জনগণ যে ভোগান্তির শিকার হয় সারা বাংলাদেশে, তার থেকে কিভাবে মুক্ত করা যায় আমরা চিন্তা করছি। আধুনিক বিশ্বে পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থায় ওয়ান স্টপ সেন্টার। এদিকে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তথ্যমন্ত্রী। মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। এছাড়া প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে তিনি একথা বলেন। আমরা সামনে সবাই মিলে একত্রে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে একটা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, একটা জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত দেশে পরিণত করব। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ। নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এর মাধ্যমেই তো একমাত্র আপনি ট্যাক্স যদি বাড়ানো যাবে। এবং কর্মসংস্থান, যেটা আমাদের আরেকটা প্রোগ্রাম বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হলে, ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনে জামায়াতের হক কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ঠাকুরগাঁও, সিলেটে অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। নাজমুল ইসলামের আরেকটি প্রতিবেদন। শুক্রবার ঠাকুরগাঁওয়ের হাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে নতুন সরকার। নির্বাচন যথাসময়ে হবে আমরা আগ্রহ করেছি এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ এদিকে সিলেটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচনে তাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এ নির্বাচনের মাধ্যমে জামাতে ইসলামের হক কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রত্যাশার প্রতিফলন হয় নাই, না, এতে আমরা হারিয়ে যাইনি। আমরা যেখানেই যাচ্ছি লোকেরা বলে আপনারা হারেন নাই, আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, জাতির সামনে এটা পরিষ্কার। যদিও জামাত ইসলামের জীবনে আমাদের এই অর্জনটা সংসদীয় রাজনীতিতে এই মাপেই প্রথম। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ। এখন বলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 4 মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা পারমিশন নিতে হয়। আমাদের সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে, আপনারা রিপোর্ট করে দেন। বিগত সরকার শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিউর আছে না, 2-4 মাস যেতে দেন, 2-4 মাস না, অন্তত 1 মাস যেতে দেন, তারপরে দেখবেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.4 বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। রমজানের প্রথম দিকে অস্থিরতা থাকলেও স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে।
ছোলা, পেঁয়াজ কিংবা রসুনের দামে অভিযোগ না থাকলেও ক্রেতাদের নাভিশ্বাস এখনও লেবু, শসা, কাঁচামরিচের দামে। তবে বিক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলোর দাম কিছুটা কমেছে, যদিও তা ক্রয় ক্ষমতার বাইরে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। রমজান এলেই কিছু পণ্যের চাহিদা যেমন বাড়ে, ঠিক একই রকমভাবে বাড়ে দামও। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর বাজারগুলোতে তেল, ছোলা, পেঁয়াজ, রসুন নিয়ে সমস্যা না থাকলেও ক্রেতামহলে বিস্তর অভিযোগ লেবু, শসা ও কাঁচামরিচের দামে। দাম কিছু কিছু বেড়েছে, কিছু কিছু একই আছে। হাত বদল হইতে হইতে আমাদের পর্যন্ত আসছে যে আসে এখানে এসে একটা ব্যাপক দাম বেড়ে যায়। নগরীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে লেবু, শসা, কাঁচামরিচের দাম কিছুটা কমলেও এখনও তা ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। বাধ্য হয়ে ক্রেতারা প্রয়োজনের তুলনায় এসব সবজি কিনছেন সীমিত পরিমাণে। কাঁচা বাজারে আপনার কোনো মজুদ কোল্ড স্টোরেজ আছে সরকারের পক্ষ থেকে? ক্রয়ের বিষয়টা আমার তো বাজেট ফিক্সড, স্যালারির উপরে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাকে ইউজ কমাতে হবে। রাজধানীর মোহাম্মদপুর বাজারে এক সপ্তাহ আগে বেগুন বিক্রি হয়েছে 140 টাকা প্রতি কেজি। বর্তমানে এর দাম প্রতি কেজি 120 টাকা। একই সময়ের ব্যবধানে লেবু 120 থেকে 140 টাকার স্থলে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। পাশাপাশি কাঁচা মরিচের দাম 80 থেকে 100 টাকা বেড়ে দাঁড়িয়ে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। কাঁচা মরিচের কেজি 120 থেকে 160 টাকা, কোয়ালিটির উপরে দাম, এক একটা এক এক রকম। লেবু আছে 60 টাকা হালি, 80 টাকা হালি। মোকাম থেকে কিনে আনি বাড়তি বেশি কিছু বাড়তি বেচতে হয়, নাহলে আমরা চলবো কেমন। এদিকে ছোলার দাম স্থিতিশীল, আর পেঁয়াজ ও রসুনের বাজার প্রায় ক্রেতা শূন্য। ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকা, আর পেঁয়াজ 10 টাকা কমে 40 ও রসুন 40 টাকা কমে 80 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন চাহিদার উপর নির্ভর করে ওঠানামা করছে বাজারের সকল ধরনের পণ্যের দাম। কয়েকদিনে তো গত সপ্তাহে এই সপ্তাহে প্রতি কেজি 20-25 টাকা 30 টাকা কম আছে প্রতি সপ্তাহে, ওই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে। আর প্রথম ঋতুর দেখলে চাহিদা বেশি ছিল, কিন্তু দাম একটু বেশি ছিল। এই বর্তমানে বিক্রি হইতেছে না, 35 থেকে 40 টাকা কেজি, তাও বেচতে পারতেছি না। রসুন, আদাও এইরকম, আদার দাম একটু হালকা 100 টাকা কেজি। পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে তা স্বল্প পরিমাণে দামের নিম্নগতিকে ক্রেতারা মানতে নারাজ। সকলেই চান ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক সকল পণ্য। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ছুটির দিন শুক্রবারে অনেকটাই ক্রেতাশূন্য ছিল বইমেলা। এখনও কানে আসছে হাতুড়ি করাতের শব্দ। নির্মাণ কাজ শেষ করতে পারেনি অনেক প্রকাশক। মনে করছেন মেলার পূর্ণ আবহ আসতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন লেখক, পাঠক, প্রকাশকরা। মনিরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন নাজমুল ইসলাম। এ দৃশ্য দেখে কে বলবে শুক্রবার বিকেলের বইমেলা? বইমেলায় এমন রংহীন শুক্রবার হয়তো আসেনি কখনো। সকালে লোকসমাগম কিছুটা থাকলেও বিকেলটা ছিল বিবর্ণ। এদিকে অনেক প্রকাশকই প্রদর্শনী করতে পারেনি। বইমেলার প্রস্তুতি এখনো শেষ না হলেও কোনো আক্ষেপই নেই তাদের। আজকে যেই শুক্রবার, এই শুক্রবারটা বাদ দিয়ে আমি যদি আগামীকাল থেকে ধরি, যদি এই ধারাবাহিকতা উন্নতি হয় ডে বাই ডে, তাহলে হয়তো ঠিক থাকে। পাঠক অনেক ছিল, এখন আরো বেশি দেখা যাচ্ছে। আশা করছি বইমেলা জমজমাট হবে। বেশিরভাগ স্টলই ক্রেতা শূন্য। তবে জনপ্রিয় প্রকাশনীগুলোর স্টলের সামনে পাঠক দর্শনার্থীদের কিছুটা উপস্থিতি থাকলেও বিক্রি হাতে গোনা। বেশিরভাগই নতুন বই উল্টে পাল্টে দেখছেন, পছন্দ হলে কিনছেনও। আজকে প্রথম এসেছি, এখন পর্যন্ত খুব বেশি সাজানো গোছানো মনে হয়নি, সাজাচ্ছে। তো আবার আসবো, দেখছি আজকে কেমন কি। বইমেলা যখন আসে একটা আগ্রহ থাকে যে আমরা নতুন বই কিনবো, নতুন বই ঘ্রাণ নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই অনেক সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। তবে বইমেলায় আসছে নতুন নতুন বই। গণতন্ত্র এবং বাক স্বাধীনতার সর্বোচ্চ সুফল ভোগ করছেন বলে জানান লেখকরা। অনেক বছর পর দেশে আসছি আমার বইটার নাম আছে অবরুদ্ধ বাংলাদেশ। আমরা আসলে অবরুদ্ধ ছিলাম, সারা বাংলাদেশে অবরুদ্ধ ছিল। অন্যান্য বছরের তুলনায় এবারের মেলাটা একটু প্রাণবন্ত, মানুষ একটু উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে আছে। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার অমর 21 বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলায় অংশ নিয়েছে মোট 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রমজানের সংযম ও আত্মশুদ্ধির মাস চললেও ঈদকে ঘিরে আনন্দের প্রস্তুতি থেমে নেই কোথাও। রাজধানীর বিপণী বিতানগুলোতে ধীরে ধীরে বাড়ছে ভিড়, জমে উঠছে কেনাকাটা। নতুন পোশাক, ফ্যাশন আর প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম।
রমজানের আবহে সংযমের বার্তা থাকলেও ঈদের আনন্দের প্রস্তুতিতে প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী। নতুন কাপড়ের ঘ্রাণ, সারি সারি পাঞ্জাবি, ঝুলে থাকা শাড়ির বাহার, সব মিলিয়ে যেন এক উৎসবের চিত্রপট। ছোট্ট শিশুরা বাবার হাত শক্ত করে ধরে আছে, চোখে নতুন জামার স্বপ্ন। মায়েরা হিসাব করছেন রং, কাপড় আর দামের। তুলনামূলক স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। নেই অতিরিক্ত ভিড়, নেই দীর্ঘ লাইনের ক্লান্তি। প্ল্যান করে আসা যে ভিড় একটু কম হবে, আর যেহেতু রোজা সকালের দিকে এসে যেন একটু শেষ করতে পারি। আমাদের তো বয়স হয়ে গেছে, এখন আসে আগের মতো নিজের মজা পাইনি। ছোটবেলায় আব্বার সাথে কিনতাম জামা কিনবো, এমনি অর্নামেন্টস কিনবো, আরো অনেক কিছু কিনবো আর মার্কেটের অবস্থা তো তুলনামূলক গরমই, তারপরেও কিছু করার নাই, নিতে তো হবেই। ব্যবসায়ীরাও বলছেন দিন যত গড়াবে ভিড় তত বাড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাচ্ছে শুকরিয়া। সামনে হয়তো হইতে পারে আরো 10-20 দিন রয়েছে। জমজমাট বেচা কেনা হচ্ছে, আমাদেরও আমরা খুশি। সংযম আর সহমর্মিতার শিক্ষা বুকে নিয়েই এগিয়ে চলছে ঈদের প্রস্তুতি। লক্ষ্য একটাই, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অবহেলিত দক্ষিণাঞ্চলকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ বিশিষ্টজনেরা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 1 মার্চ থেকে 30 এপ্রিল চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা সহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এই সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা সহ কর্মহীন জেলেদের খাদ্য সহায়তার কথা জানায় মৎস্য বিভাগ। মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়শ্রম এলাকায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস জাটকা সহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। জেলার মতলব উত্তর, দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার মেঘনা নদীর 70 কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। জাটকা আহরণ থেকে বিরত থাকার এই সময়টাতে যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন জেলেরা। সরকার অভিযান দিতে আছে, আমরা সব না জাল উড়িয়া লইতে আছি। 2 মাস চলতে পারি, খাইতে পারি, কিস্তি মিস্তি দিতে পারি, সে একটা কর্ম আঙ্গরে ব্যবস্থা করে দেন। আইন অমান্যকারীদের জরিমানার বিধান রয়েছে জানিয়ে জেলেদের প্রতি মাসে 40 কেজি করে চাল প্রদান করার কথা জানায় মৎস্য বিভাগ। আইন অমান্যকারীকে অনধিক 5 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে। এবং এই সময়ে যাতে জেলেদের কষ্ট না হয় তার জন্য মানবিক সহায়তার জন্য প্রতি মাসে 40 কেজি হারে 4 মাসে 160 কেজি চাল বরাদ্দ থাকবে। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয় জেলেরা আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। নৌ পুলিশের পক্ষ থেকে পুরো এলাকায় সকলকেই সতর্ক করা হয়েছে এবং যদি কেউ আইন অমান্য করে এই সময় জাটকা নিধন করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাছের প্রজনন ও জাটকা বৃদ্ধি নিশ্চিত করতে এরই মধ্যে 2 মাসের জন্য সব প্রস্তুতি নিয়েছে জেলা টাস্ক ফোর্স। আফরিন পপি, মোহনা সংবাদ। ধানের জেলা খ্যাত দিনাজপুরে বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কোথাও জমি প্রস্তুত করা হচ্ছে, কোথাও আবার চলছে বীজ তুলে বোরো রোপণের কাজ। তবে হালের খরচ বৃদ্ধি, সেচ, সার ও কীটনাশকের দাম নিয়ে কৃষকদের রয়েছে অভিযোগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দিনাজপুরে আমন ধান ঘরে তোলার পর বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ডিলারের মাধ্যমে সার পাওয়া গেলেও চাহিদা মতো সার পাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। 1 বিঘা জমি চাষ করতে যে খরচ হয় তাতে মৌসুম শেষে সেই খরচ উঠাতেই হিমশিম খেতে হয় চাষিদের। ধান তো মনে করেন যে মূলত যে খরচ, এই খরচে মূলত নিম্নত বড় ধান নিম্ন 2500 টাকা থাকতে হবে মোটা ধান। গতবারের দাম কম আসলো 2000 টাকা করে, এবার জিনিসের দাম বেশি। সার সমস্যা আছে, এটা তো আছেই। আমাদের লেবার খরচও বেশি, লেবার খরচ আগের থেকে গতবারের থেকে 500 টাকা বিঘায় বেশি পড়তেছে। খরচ একটু বেশি হচ্ছে গতবারের থেকে। যদি ধানের সঠিক দাম পাওয়া যায় তাহলে হয়তো বা
কিছু লাভ করা যাবে, আর যদি না পাওয়া যায় তাহলে অনেক লস। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। কৃষকদেরকে আমরা লাইন লোগো, পার্সিং এবং সুষম সারের ব্যবহার ইত্যাদি প্রযুক্তিগুলো ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করছি, চেষ্টা করছি বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য। আগামী মার্চ 15 তারিখ পর্যন্ত আমাদের বোরো আবাদের সময় আশা করা যাচ্ছে এবার লক্ষ্যমাত্রা পার হয়ে যাবে। দিনাজপুর জেলায় এবার 1,74,722 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আপনারা বলছেন মুখ দিয়ে। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ফোর্দো, নেতানজ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলা সহ ইরানের কাছে সমৃদ্ধকরণকৃত যেসব ইউরেনিয়াম আছে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যতে নামিয়ে আনার শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানকে কিছু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া শর্ত সাপেক্ষে চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে। ইরান তাদের সঙ্গে চুক্তি না করলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। খেলা খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের এইচপি ইউনিটের প্রধান কোচ ডেভিড হেম্পের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করল বিসিবি। হেম্পের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন এই কোচ। এছাড়া যখন যেখানে প্রয়োজন হবে বিসিবি সেখানে হেম্পকে কাজে লাগাবেন। আগের বেতনেই কাজ করবেন তিনি। শুরুতে হাই পারফরম্যান্স দলের পাশাপাশি কাজ করছেন নারী বিভাগের সঙ্গেও। দলে ক্রিকেটার ও ম্যানেজমেন্ট হেম্পের কাজে খুশি হয়ে চুক্তি বাড়তে যাচ্ছে এই কোচের। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া অঙ্গনের সাবেক ও বর্তমান তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিসিবির পরিচালক ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতার আলী খান এবং বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস। এ সময় সহ সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটের নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। আজকে যেই কাজটা করছেন ক্রিকেট গেমটাকে পপুলার করার জন্য এই জার্নালিস্ট, আগে তো শুধু প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রনিক মিডিয়া আসছে, সোশ্যাল মিডিয়া আসছে, এখন জিনিসটা কিন্তু একদম মানে আরও বেশি ফোকাসড আর কি। সো যেই কাজটা আপনারা এতদিন করে গেছেন আগামীতে আশা করি করবেন, যেটা ক্রিকেটের জন্য ভালো হবে, দেশের ক্রিকেটের জন্য সর্বোপরি খেলাধুলার উন্নয়নের জন্য সহায়ক হবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ফিলিস্তিন ইস্যুতে ঢাকার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত। জাতিসংঘ অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় 5 দেশের পূর্ণ সমর্থন। নরসিংদীতে ধর্ষণ হত্যার প্রধান আসামি নুরা গ্রেফতার। ইউনিয়ন বিএনপির নেতা আলী দল থেকে বহিষ্কার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত বিএনপি। ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনে বগুড়া যাবেন প্রধানমন্ত্রী। নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এবং পাক আফগান পাল্টাপাল্টি হামলায় প্রায় 350 সেনা নিহত, আহত 4 শতাধিক। যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।